তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো হুমায়ুন আহমেদের লেখা 1971। তো বইটা পড়তে পড়তে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাকে আর কি টিপিক্যাল যে মানে মুক্তিযুদ্ধের গল্প মনে হয়েছে আমার অনেক সময়, আবার অনেক সময় আমার কাছে এরকম মনে হয়েছে যে ইটস মোর দ্যান দ্যাট আর কি। টিপিক্যাল যে গল্প আছে, মুক্তিযুদ্ধের গল্পগুলো আছে, ওইগুলো থেকেও এটা আর কি অনেক বেশি, কারণ এর ক্যারেক্টারগুলো আসলে এত ভালোভাবে ডেভেলপ, এত ভালোভাবে আসলে সাজানো হয়েছে ক্যারেক্টারগুলোর। মানে এটা আমি আসলে, আমার কাছে মনে হয় যে আমি আসলে অতিরঞ্জিত করে বলতেছি কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এর ক্যারেক্টারগুলো আসলে খুব ওয়েল ডেভেলপ। মানে এই ক্যারেক্টারগুলোর নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা প্লটের আর কি এক ধরনের মিনিং আছে। অ্যান্ড গল্পটা আসলে সবসময় এক ধরনের মানে দ্বিধার মধ্যে রাখে যে আদৌ কি আসলে এইখানে আসলে মানে কিছু আছে, আসলে কি এ আসলে ওইটা যেটা আসলে চিন্তা করতেছি আমি। সো এরকম জিনিসপত্রগুলো আছে, এটা পড়লে আসলে আমার কাছে মনে হয় যে আহ, অনেক ইন্সপায়ার হইতে পারে ক্যারেক্টারগুলোর প্রতি। এবং অনেক কাছে অনেক ধরনের মানে ফার্স্টের দিকে হয়তো এক একজন একটা ক্যারেক্টারকে এক এক রকম মনে হবে, শেষের দিকে যা মনে হবে যে আচ্ছা সে আসলে অন্যরকম, পরে মনে হবে যে আসলে না, এরকম আসলে মানে এরকম না, আসলে আসলে সে আসলে কিছুই না, জাস্ট একটা মানে একটা ভ্রান্ত ধারণার মতো মনে হবে আমার কাছে, যেটা মনে হয়। আচ্ছা, মেইন ক্যারেক্টারগুলোর মানে এই গল্পের মেইন ক্যারেক্টারগুলোর ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমার বলতে হয় যে আসলে মেইন ক্যারেক্টারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে যেগুলো আছে সেগুলো, নাম্বার ওয়ান হলো মেজর এজাজ আহমেদ আছে। ওর কাহিনী কি, ও হলো সেনা মানে ওর প্লাটুনটা নিয়েও হলো এই গ্রামে আসছে, এবং ওর একটা ফ্রেন্ড রে মুক্তিবাহিনী মানে মেরে ফেলছে। তো ওইটার একটা ক্ষোভ ওর মধ্যে দেখা যায়, এবং ও আসলে খুবই আমার কাছে মনে হয় যে সন্দেহপ্রবণ একটা মানুষ। মানে তুমি আসলে একটা ওয়ার ফিল্ডে তুমি আসলে কাউকে মানে এটা তো আসলে একটা ওয়ার ফিল্ড, ওরা আসলে এটাকে একটা ওয়ার ফিল্ডই মনে করতেছে, এবং ওরা মনে করতেছে যে মুক্তিবাহিনী সাধারণ কোনো জনগণ না, এরা হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মানুষজন, মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা। তো সব সময়, এবং তারাও তারা এটা ভাবতেছে যে গ্রামবাসীরা ওদেরকে হেল্প করতেছে, ওদের সাপোর্ট দিতেছে, এর জন্য আর কি ওরা আর কি ওখানে আছে। তো প্রত্যেকটা মানুষ মানে কোনো মানুষকে আসলে মেজর এজাজ সন্দেহ থেকে বাইরে রাখতে পারতেছে না। ইভেন রফিক যে তার সাথে সবসময় ছিল, বাঙালি ছেলেটা, তাকেও আসলে সে মানে দিন শেষে তাকেও মনে হচ্ছে তার কাছে যে ওর মধ্যেও খাপলা আছে, ঠিক আছে, ওর মধ্যেও সন্দেহ আছে, কারণ ও কমান্ডের বাইরে যে কাজ করতেছে। তো দিন শেষে রফিক কি আসলে মুক্তিবাহিনীর কেউ ছিল বা মুক্তিবাহিনীর সহযোগী কেউ ছিল এটা আসলে জানা যায় না। কিন্তু আবার একটা পাগলও ছিল, পাগল নামটা আমি ভুলে গেছি। তো ওই পাগলকেও মেজরিটি সন্দেহ করে যে ও আসলে মুক্তিবাহিনীর খবরদাতার মধ্যে কেউ হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে ওনার ওনার একটা ডাউট, এবং উনি বারবার আসলে মানে একজনকে জাজ করতেছেন ওইটার বেসিসে, এবং পরে ওনার কাছে রিয়েলাইজেশন হচ্ছে আসলে এ তো এটা না। ও একটা ডাউটফুলনেস ওনার মধ্যে ছিল, আহ, এক ধরনের ব্রুটালিটি ছিল যে মানে যেটা আসলে অন্য অন্য সোলজাররাও করে যখন অন্য দেশে আর কি এন্টার করে একটা যুদ্ধের সময়, এরকম কাহিনী ঘটে, সেটা আসলে ওই ব্রুটালিটিও আমার কাছে মনে হয় যে লেখক নিজের ইচ্ছা করে দেখাতে চেয়েছে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে যাতে পাঠকের মনে একটা দাগ কাটে এরকম কিছু। আহ, দাগ যে কাটানোর ব্যাপারটা এরকম না, আসলেই দাগ কাটছে, কিন্তু ওই রকম আহামরি লেভেলের ব্রুটালিটিও ছিল না। যেটা করা হয়েছে ওইটা আসলে মানে আমরা সবসময় শুনে আসছি। আর যদি আর কোনো ক্যারেক্টারের কথা, রফিক একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওকে আমার প্রথম আমার কাছে মনে হয়েছে মানে ও প্রথম থেকে আর কি সেনাবাহিনীর সাথে ছিল, এবং ওকে ওকে আমার কাছে মনে হয়েছে যে ও আসলে আমার কাছে ফার্স্টে মনে হয়েছে যে রাজাকার টাইপের কিছু। দেন আমার কাছে মনে হয়েছে যে ও রাজাকার, ও যদিও হেল্পফুল সেনাবাহিনীর, পাকিস্তান মিলিটারির জন্য হেল্পফুল হয়ে কাজ করছে, পাকিস্তান মিলিটারি হয়ে কাজ করছে, বাট ওর মধ্যে বাঙালি সত্তার এক ধরনের আহ, মানে বাঙালি, ও যে নিজে বাঙালি, এই প্রবণতাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি দেখা যায় যে ও আসলে, আমি আসলে কী বলবো যে ও আসলে আমার কাছে মনে হয় যে ও যে একটা গিল্টিনেসের মধ্যে আছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে বোঝা যায়।
এবং এমন হতে পারে যে ও আসলে সত্যি সত্যি আসলে মুক্তিবাহিনীর কেউ, হয়তো গুপ্তচর টাইপের কিছু, এই টাইপের কিছু, যারা আর কি মিলিটারির সাথে আছে, পাকিস্তান মিলিটারির সাথে আছে। এরপর হলো আমার কাছে গ্রামবাসীর ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে যে গ্রামবাসীর কেউ আসলে ব্যাপারটা নিয়ে অত বেশি ওয়াকিবহাল না, যতটা বেশি আসলে মেজর এজাজ মনে করতেছে যে আসলে গ্রামবাসী এর মধ্যে ইনভলভ, গ্রামবাসী জানে এ ব্যাপার স্যাপার। তো আমার কাছে মনে হয় যে না, এরকম ব্যাপারটা আসলে এরকম না। আমার কাছে মনে হয় যে মানে মেজর এজাজ যেমন বলতেছিল যে ওইখানে একটা জংলা আছে, জংলার মধ্যে আসলে সেনাবাহিনী আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে জঙ্গলের মধ্যে সেনাবাহিনী মানে মুক্তিবাহিনী থাকতে পারে, কিন্তু যদিও থাকে ওটা গ্রামবাসী আসলে অত বেশি নোটিস করার মতো, মানে নোটিস করেনি গ্রামবাসী। কারণ গ্রামটা আসলে ছিল একটা সহজ সরল গ্রাম, মানে খুব সাদা মানের গ্রাম ছিল। তো ওইখানে যে পাকিস্তানি মিলিটারি আসতে পারে, এটাই আসলে মানুষের আসলে মানে ভাবনার বিয়ন্ডে ছিল জিনিসটা, যে আসলে এইখানে কেন আসবে। প্রথম কনসার্নই মানে সবাই আর কি অবাক হইতেছিল যে এখানে আসলে কী আছে যে এখানে আসবে। সো আমার কাছে মনে হইতেছিল যে এটা আসলে মানে পাকিস্তানের মিলিটারির কাছে এটা একটা মিস ইনফরমেশন ছিল যে ওইখানে আর কি কিছু আছে। যদিও থাকে দেন মানে গ্রামবাসী আর কি, গ্রামের সবাই আসলে এই ব্যাপারটা সম্পর্কে কাউকে বলে না। হয়তো গ্রামের কেউ একজন থাকতে পারে, যেমন নীলু সেন একটা ক্যারেক্টার আছে, ওর পিতৃপুরুষ আর কি জমিদার ছিল, তো ওর ইনভলভনেস থাকতে পারে, ওকে আসলে মেরে ফেলা হয় উইদাউট এনি রিজন, কোনো কিছু জিজ্ঞেস না করেই দরজা খোলার সাথে সাথে ওকে মেরে ফেলা হয়। তো আমার কাছে মনে হয় যে ওর যদি থাকে তাহলে ওর ইনভলভনেস থাকতে পারে, ক্যারেক্টারটা দেখে আমার কাছে এরকম মনে হয়েছে। কারণ সহযোগিতা করলে ও করতে পারে। আবার একটা ক্যারেক্টার ছিল জয়নাল, যে একটু মানে মাতুব্বর টাইপের গ্রামের, তো ওরও আর কি ইনভলভনেস থাকতে পারে এবং ও আর কি স্বীকার করে যে আসলে আমরা এরকম খাবার টাবার দিয়েছি, ওখানে 100 জন মানুষ আছে। এবং রফিককে যখন মেজর এজাজ জিজ্ঞেস করে যে আসলে কেউ সত্যি বলতেছে কিনা, তখন রফিক বলে যে আমার কাছে মনে হয় না যে সত্যি বলতেছে, ও হয়তো মৃত্যুর ভয়ে এরকম বলতেছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, সেটা মানে একটা হেডমাস্টার আছে, তো কবিতা টবিতা লেখে, নামটা ভুলে গেছি। কি অদ্ভুত ব্যাপার যে আসলে আমি কালকে পড়ছি, আমি আজকাল নাম ভুলে গেছি। আমি আসলে মানে এটা আমার ফার্স্ট টাইম, তো আমি আসলে ওইভাবে আসলে মানে মনে টোনো নোট টোটো করে নেই যে করবো। তো হয়তো এর পরবর্তীতে হয়তো বা ডেভেলপ করবো আমি, আমার কাছে যেটা মনে হয়। তো তো ও আর কি ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওকে খুব লাঞ্ছনা করা হয় এবং ওকে একটু ফোর্স করা হয় যে তুমি আর কি বলো। কারণ মেজরিটির কাছে মনে হয় যে ও জানে, কারণ ও শিক্ষিত মানুষ এবং ওর জানার পসিবিলিটি বেশি, কারণ ওর কাছে রেডিও আছে এবং ও বিভিন্ন পত্রিকা লেখালেখি করে, যদিও কবিতা লেখে তাও। তো কিন্তু ও আসলে কিছু জানে না এবং শেষ পর্যন্ত ওকে বলা হয় যে তুমি আসলে কি লাঞ্ছনা বেছে নিবা, এবং ওর সাথে আসলে বিভৎস আচরণ করা হয় এবং বিভৎস লজ্জাজনক আচরণ করা হয়, যেটা বলা যায় যে তুমি কি আসলে লাঞ্ছনা বেছে নিবা নাকি আসলে তুমি বেছে নিবা যে মৃত্যু। তো ও ফার্স্টে লজ্জাটাই বেছে নেয় এবং একটা পর্যায়ে যে মাত্রাটা ওর কাছে এত বেশি মনে হয় যে ও ডিসিশন নেয় যে আচ্ছা এখন আমি মরতে রাজি আছি। তো এটা একটা ব্যাপার এবং এটাই আসলে মানে মূল কাহিনী। আমি হয়তো এলোমেলোভাবে বলছি, কিন্তু গল্পটা আসলে এরকমই এবং এটা পড়ে আসলে আমার কাছে মনে হয় যে মজা আছে জিনিসটার মধ্যে, আসলে একটা ধরনের একটা ভালো লাগা আছে জিনিসটার মধ্যে। তো এই হলো ব্যাপার।